তার বক্তব্যে বিশেষ করে তিনি কয়েকটা অভিযোগ করেছেন। এখন এই বিষয়ে আমি যেটা বলতে চাই যে প্রথম আলো একটি জনপ্রিয় পত্রিকা, এটা অবশ্যই ঠিক। কিন্তু প্রথম আলো যদি এরকম কোনো ন্যারেটিভ সেট করতে চায় যেটা আসলে ভারতকে প্রমোট করে বা ভারতীয় ল্যাসপেন্সারদের প্রমোট করে, তাহলে আমি মনে করি যে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু এখানে বাংলাদেশে কিন্তু আমরা দেখতে পারি যে রাষ্ট্রীয়ভাবে এই যে মিডিয়ার যে একটা রিউমার ছড়ানো বা ন্যারেটিভ চেঞ্জ করে ভিন্নভাবে উপস্থাপন করার যে এই যে এটা দেখা, চেক করা, একটা ট্রান্সপারেন্সি মেনটেন করা, এই জিনিসটা, এইটার জন্য কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিন্তু নেই সেই অর্থে। তো আমি মনে করি যে এটা রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেওয়া হোক। আর বাংলাদেশের জনগণও কিন্তু এখন দেখতে পারবেন যে প্রথম আলো, ডেইলি স্টারকে একটি ভারতীয় মিডিয়া হিসেবে আখ্যা দেওয়া শুরু করেছে। তো আমি এখান থেকে মনে করি যে প্রথম আলো এবং ডেইলি স্টারেরও উচিত হবে যে বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করা এবং যা ঘটেছে তাই যেন প্রকাশ করা হয়। কিছু শব্দের খেলা আছে, যেমন কি আপনি দেখবেন যে সংঘর্ষের জায়গায় সেখানে লেখা হচ্ছে যে ভুল বোঝাবুঝির কারণে মারামারি হয়েছে। তো এই জিনিসগুলো করে আসলে প্রথম আলো, ডেইলি স্টার যেটা করার চেষ্টা করে যে একটি লঘু বিষয়কে তারা গুরু করে তোলে অথবা একটি গুরু বিষয়কে তারা লঘু করে তোলে, যেটা সাংবাদিকতার এথিক্সের সাথে যায় না বলে আমি মনে করি। তো আমি মনে করি এগুলো আসলে ঠিক হওয়া দরকার। ঠিক আছে। আমরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত যখন থেকে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে গুলি চালানো শুরু হয়েছে, তখন থেকে আমরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এবং আমরা তখনই আসলে মৃত্যুকে মেনে নিয়েছি যে আমাদের মৃত্যু খুব নিকটে। আমরা তখন থেকেই সেটা মনে করছি, এখনও মনে করছি যে আমাদের মৃত্যু খুব শীঘ্রই হতে পারে। তো আমরা এই জায়গা থেকে অবশ্যই শঙ্কিত, কিন্তু তাও আমরা আমাদের দেশের মানুষের জন্য কাজ করে যাব। আর আরেকটা যে বিষয়, যে আমাদের এক্সট্রা কোনো নিরাপত্তার প্রয়োজন নেই বলে আমি মনে করি, কারণ আমরা সাধারণ মানুষের মতোই। এই যে একজন রিক্সা চালক, ভ্যান চালক, একজন শ্রমিক, একজন গার্মেন্টস কর্মী, তাদের মতোই সাধারণ জীবনযাপন আমাদের, এতে কোনো সন্দেহ নেই। তো বাংলাদেশে এখন যে অবস্থাটি চলছে তাতে আমি মনে করি যে প্রত্যেক মানুষেরই নিরাপত্তার প্রয়োজন রয়েছে। এখানে গত যে দুইটি ঘটনা ঘটেছে সেখানে আপনি খেয়াল করবেন যে একটি ট্রাক চাপার ঘটনা এবং অন্যটি হচ্ছে যে ছিনতাইয়ের ঘটনা। আর দুটি আমরা যদি আলাদাভাবেও চিন্তা করি যে এই দুইটি একটি বিচ্ছিন্ন ঘটনা, তাহলেও কিন্তু আমরা দেখব যে এই যে ড্রাইভার যে হচ্ছে ট্রাক চাপা দিচ্ছে, সে কি এটা ইচ্ছে করে করেছে, নাকি তার লাইসেন্স ছিল না, নাকি সে মদ্যপ অবস্থায় ছিল? এটার জন্য দায়ী কারা? সে মদ্যপ অবস্থায় বা অন্য কোনো নেশা করে থাকাকালীন সে গাড়ি চালাচ্ছে, এটা সে কেন করতে পারছে? নিশ্চয়ই তাকে কেউ শেল্টার দিচ্ছে। এখন সে শেল্টারটা কিভাবে পাচ্ছে, কারা দিচ্ছে, এই জিনিসগুলো খুঁজে বের করা দরকার। কারণ এরা পরবর্তীতে অন্য কারো ক্ষেত্রেও নিরাপত্তার জন্য একটি হুমকি। আবার ওই ছিনতাইকারীদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, যে তাদেরকে শেল্টার কারা দিচ্ছে, পুলিশ কেন তাদেরকে এখনও ধরতে পারছে না? এই জিনিসগুলো আমি মনে করি যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নিরাপত্তার জন্য তাদের এই অপরাধীদেরকে ধরতে হবে, খুবই দ্রুত ধরতে হবে। কারণ আমরা দেখেছি যে বাংলাদেশের অপরাধীদের আসলে এরা সবসময় একটা খোলস পরিবর্তনের মধ্যে থাকে, কিন্তু অপরাধীরাই দিন শেষে অপরাধী থেকে যায়। এদের পরবর্তীতে কোনো বিচার হয় না, এদেরকে ধরা যায় না, এরা ধরা ছোঁয়ার বাইরে থাকে। তো আমরা চাই কালেকটিভলি যে যারাই অপরাধ করুক না কেন, তারা যেন সুষ্ঠু বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি হোক। ভাই আমরা যদি না, এখানে যে বিষয়টা আসলে আমি যেটা বললাম যে আমরা আসলে জনসাধারণের মতোই, আমরা দীর্ঘদিন রাজপথে ছিলাম, 36টা দিন আমরা রাজপথে কাটিয়েছি।
তো আমাদের জীবনযাপনও কিন্তু সাধারণ মানুষের জীবনযাপনের মতোই। আমরা না কোনো বিলাসবহুল বাড়িতে থাকছি, না কোনো বিলাসবহুল গাড়িতে চড়ছি, আমরা সাধারণভাবেই জীবনযাপন করছি। যখন প্রয়োজন হচ্ছে তখন এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করার সময় আমরা প্রয়োজনে উবার ব্যবহার করছি, কিন্তু এটাকেই বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে যে আমরা অনেক সুবিধা নিচ্ছি অনেকের কাছ থেকে। তারপরে আমরা যখন কোথাও যাই সেখান থেকে আমাদের নিরাপত্তার ব্যবস্থা যদি করা হয় তাহলেও বলা হচ্ছে যে আমরা রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে চলছি, কিন্তু আদতে আমরা কিন্তু কোনোটাই করছি না।